তিরুপতি মন্দির সহ ভারতবর্ষে লক্ষ লক্ষ মন্দির আছে, সেই মন্দির কমিটি থেকে মুসলিম বা খ্রিস্টান বা শিখদের কি তিনি রাখবেন না। ঠিক একইভাবে তিনি আইন করে বলছেন যে যারা 5 বছরের প্র্যাকটিসিং মুসলিম তারাই শুধুমাত্র নাকি ওয়াকফ করতে পারবে, সম্পত্তি দান করতে পারবে ওয়াকফ বোর্ডে। কিন্তু সেখানে কে প্র্যাকটিসিং মুসলিম আর কে প্র্যাকটিসিং নয় তার কি কোনো মাপকাঠি আছে? এবং তার সার্টিফিকেটটা কে দেবে? মোদি না অমিত শাহ নাকি বিজেপি RSS? ফলে এটা যে আপাতমস্তক যে সংশোধনী বিলটা, এটা চালাকি, একটা ভণ্ডামি, ওয়াকফ সম্পত্তিগুলো সরকারি কবজায় নেওয়ার জন্য একটা অশুভ প্রচেষ্টা। আজকের মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি প্রশ্ন তুলেছেন যে জেলা শাসককে কি এ ব্যাপারে দায়িত্ব দেওয়া যায় যে আজকের মালিকানা, ওয়াকফ সম্পত্তির মালিকানা বিষয়ে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন। আজকের ওয়াকফ সম্পত্তি, আজকের দলিল, রেজিস্ট্রি, কাগজপত্র, এগুলো তো 100-150 বছরের ব্যাপার। কিন্তু অনেক ওয়াকফ সম্পত্তি আছে যেখানে কবরস্থান আছে, মসজিদ আছে, 500-700 বছরের মসজিদ, 1000 বছরের পুরনো কবরস্থান, তার কাগজপত্র কোথা থেকে পাবো? আপনি 6 মাসের মধ্যে আজকে সেখানে সমস্ত কাগজপত্র দেখাবার কথা বলেছে আজকে নতুন ওয়াকফ সংশোধনী আইনে। ফলে সে কাগজ দেখানো সম্ভব নয়। ফলে এইভাবে আসলে কাগজ দেখাবার নাম করে ওয়াকফ সম্পত্তিগুলো সরকারি হেফাজতে নেওয়ার একটা মোদি অমিত শাহর একটা নোংরা খেলা, ন্যাক্কারজনক খেলা। আমরা এর ঘৃণা জানাচ্ছি, এর ধিক্কার জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করছি যে মহামান্য সুপ্রিম কোর্ট মোদি অমিত শাহর এই ভণ্ডামিপূর্ণ যে কালা কানুন সেটা অবিলম্বে বাতিল করবেন এবং ভারতবর্ষের সংবিধানের শাসন কায়েম করবেন। দ্বিতীয়তার আমরা বারে বারে দেখেছি, বিশেষ করে বাবরি মসজিদের ক্ষেত্রে সেখানে কিভাবে বিশ্বাসের উপর ভিত্তি করে রায় হয়েছে। একটা আশঙ্কা মুসলিম সমাজ এবং ভারতবর্ষের সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষজন তারা আশঙ্কা করছে যে রাম মন্দিরের মতো এখানেও আবার কি সেরকম কোনো রায় হবে না তো। কিন্তু আজকে প্রথম দিনের যে শুনানি এবং বিচারপতিদের যে সমস্ত আজকে অবজারভেশন সামনে এসছে তাতে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। তবে আগামীকাল আবার শুনানি হবে এবং সেখানে প্রাথমিকভাবে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা কোনো একটা হাইকোর্টকে হয়তো শুনানির নির্দেশ দিতে পারে, হ্যাঁ, এবং সেটা আরও শুনানির প্রয়োজন আছে। আরও যে অনেক পিটিশন অনেক প্রতিদিন পড়ছে, আরও ভবিষ্যতে হয়তো পড়বে। ফলে সবগুলো শুনানি, সব পক্ষের বক্তব্য সুপ্রিম কোর্ট শুনবেন এবং আশা করি একটা আইনের শাসন সেখানে বলবৎ হবে যে ভারতবর্ষের যে সংবিধানের আর্টিকেল 26, 25, 26 সেটা সরাসরি উল্লঙ্ঘন করছে যে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায় তাদের সম্পত্তি ওয়াকফ, সেই তাদের সম্পত্তি, তাদের সমস্ত ঈদগাহ, কবরস্থান, আজকের মসজিদ, খানকা, এই সমস্ত কিছু দেখভাল এবং তদারকি তারা তাদের মতো করেই করবে। সেখানে সরকারি হস্তক্ষেপ বা অন্য কোনো ধর্মীয় মানুষজনের হস্তক্ষেপ সেটা বাঞ্ছনীয় নয়, সংবিধান বলেছে। ফলে সেই সংবিধানের যে মূল স্পিরিট, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, রাষ্ট্র যারা মাথায় বসে আছে বা রাষ্ট্রের মধ্যে যারা থাকবে, রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, রাষ্ট্রের ধর্মে চোখ বাঁধা ধর্মের ব্যাপারে সেটাকেই বলবৎ হবে এবং কার্যকরী হবে এবং এই ওয়াকফ সংশোধনী বিল আজকের বাতিল করবে সুপ্রিম কোর্ট। আমরা এটা ভীষণভাবে আশাবাদী। সর্বোচ্চ আদালতের থেকে প্রশ্ন করা হয়েছে, আমরা দেখলাম যে প্রধান বিচারপতি প্রশ্ন তুলছেন, কেন্দ্রকে নিশানা করে প্রশ্ন তুলছেন যে এই যে আইন রয়েছে সেখানে অমুসলিমদের রাখা হয়েছে, হিন্দুদের যে সম্পত্তির যে বোর্ড রয়েছে সেই ক্ষেত্রেও কি মানে অহিন্দু যারা সম্প্রদায় রয়েছেন তাদের কি রাখা হবে, এই প্রশ্ন তুলছেন। একেবারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একেবারে স্পেসিফিক একটা নাম ধরে যে তিরুপতি মন্দির, এই যে তিরুপতি মন্দির এবং সেটা খুব মানে বড় একটা মন্দির এবং সেখানে তাদের অঢেল বিষয় সম্পত্তি সেখানে রয়েছে বলে আমরা সবাই জানি। সেই তিরুপতি মন্দিরে সেখানে কি অমুসলিমরা কেউ আছে এবং আপনার কি সেই মুসলিমরা কেউ আছে বা অন্য কোনো ধর্মাবলম্বী মানুষজন আছে? সেখানে সবাই তো হিন্দুরাই সেখানে পরিচালনা করে। তাহলে সেখানে কেন আপনারা ওয়াকফ সম্পত্তিতে অমুসলিম দুজনকে বোর্ডে, ওয়াকফ বোর্ডে রাখা বাধ্যতামূলক করছেন? এ প্রশ্ন কিন্তু চিফ জাস্টিস তুলেছে। এটা মুসলমান সমাজ, সমস্ত মানে
ধর্মনিরপেক্ষ মানুষজন, শুভবুদ্ধি সম্পন্ন ভারতবাসী, তারা সবাই এক কথা বলছে। এবং আজকে শুধু মুসলমানরা আজকে ওয়াকফ বোর্ডের, ওয়াকফ বিলের বা ওয়াকফ আইনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গেছে তা নয়। আজকের দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়, তিনিও আজকে নিজে মামলা করেছেন। আজকের তামিলনাড়ুর যে সরকার রয়েছে স্ট্যালিনের নেতৃত্বে, সেই সরকার তারাও সুপ্রিম কোর্টে গেছেন। আজকের আমাদের পশ্চিমবঙ্গের সাংসদ মহুয়া মৈত্র, তিনিও সুপ্রিম কোর্টে গেছেন। ফলে সামগ্রিকভাবে সমস্ত মানুষজন তারা সুপ্রিম কোর্টে গেছেন। তাদের অনেক বক্তব্যের মধ্যে এটা গুরুত্বপূর্ণ বক্তব্য যে অমুসলিমরা কেন ওয়াকফ বোর্ডের সদস্য হবে, কেন আজকের কেন্দ্রীয় সরকার এই ধরনের কালা আইন আনার চেষ্টা করলো, সে প্রশ্ন তুলেছিল। সুপ্রিম কোর্টও সেটা বিশেষভাবে আজকে প্রশ্ন তুলেছেন যে আপনারা কেন এটা করেছেন, কিসের ভিত্তিতে করেছেন। সেখানে দাঁড়িয়ে জেলা শাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বা অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন। বলছেন জেলা শাসক নির্ণয় করবে যে কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা ওয়াকফ নয়, তা কি ঠিক হবে? সর্বোচ্চ আদালতের প্রশ্ন। একেবারেই। আসলে জেলা শাসক মানে একটা সরকার দ্বারা পরিচালিত হয়, ফলে যে প্রতিটা রাজ্যের বলুন যে সব জায়গাতেই, ফলে জেলা শাসক একটি রাজনৈতিক দল, একটা সরকার পরিচালনা করে। ফলে সেই সরকারের নির্দেশে বা অঙ্গুলি হেলনেই তার সমস্ত সিদ্ধান্ত পরিচালিত হয়, আমরা জানি এবং মানি। ফলে সেখানে কোনো ডিসপিউট হলে বা মালিকানা সম্পর্কিত কোনো বিষয় এলে সেখানে জেলা শাসক কখনো তার নিষ্পত্তি করতে পারে না, কখনোই সে ঠিক করতে পারে না যে সম্পত্তিটা কার, সম্পত্তিটা কি হবে। কারণ তার জন্য কাগজপত্র, যেটা জুডিশিয়ারির দায়িত্ব, সেটা আইন জানার লোকজনের দায়িত্ব। যেটা আগে ছিল 1995 সালে যে ওয়াকফ আইন ছিল, তাতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে সেখানে ওয়াকফ ট্রাইব্যুনাল আছে, তারা সেখানে সমস্ত বিষয়টা দেখবেন এবং তারা সিদ্ধান্ত নেবেন। এবং সেই ওয়াকফ ট্রাইব্যুনালে সেখানে কিন্তু একজন রিটায়ার্ড জাজ সেখানে থাকার নিয়ম রয়েছে। ফলে তিনি আইন জানা মানুষ, সেখানে তিনি জুডিশিয়াল সার্ভিস থেকে রিটায়ার করে সেখানে ঢুকছেন। ফলে তার কাছ থেকে সেখান থেকে অনেক বেশি সঠিক এবং যুক্তিযুক্ত আদেশ বা নির্দেশনামা পাওয়া যেত যে ওয়াকফ সম্পত্তিটার মানে মালিকানা বিষয়ে। কিন্তু আজকে জেলা শাসক গেলে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। বিভিন্ন আজকের ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে আরএসএসের রাজনৈতিক শাখা বিজেপি ক্ষমতায় রয়েছে। আজকের উত্তরপ্রদেশে ওয়াকফ বিল আইনে পরিণত হওয়ার আগেই সংসদে পাশ হওয়ার সঙ্গেই ফতেপুর জেলায় সেখানে একটি প্রায় 20 একর 60 বিঘেরও বেশি বড় একটা কবরস্থান, সেটাকে বুলডোজার লাগিয়ে সেখানে সমতল করে দিয়েছে, পুরো গুঁড়িয়ে দিয়েছে। ফলে এরা কখনোই মানে যদি আজকে জেলা শাসকের হাতে মানে ওয়াকফ সম্পত্তির মালিকানা সম্পর্কীয় নিষ্পত্তির ভার যায়, তাহলে সেটা হবে ভয়ঙ্কর রকমের বেআইনি, ভারতবর্ষের সংবিধানের উল্লঙ্ঘন এবং জুডিশিয়ারিকে, বিচার ব্যবস্থার মানে অবমাননা। যাদের হাতে গুজরাট দাঙ্গার রক্ত লেগে আছে, তারা যেখানে হাত দেবে এবং যেখানে নাক গলাবে সবটাই খারাপ করবে, ভুল করবে এবং অন্যায় করবে। কারণ এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ যে সরকার দিল্লিতে বসে আছে ছলে বলে কৌশলে, তারা আসলে ওই কিছু পুঁজিপতি আদানি আম্বানিদের দালালি করার জন্য এবং ভারতের সমস্ত সম্পদ ওই কিছু শিল্পপতি পুঁজিপতির হাতে তুলে দেওয়ার জন্য তারা সব কিছু করছে। তাই তারা সর্বশেষ সংযোজন আজকের ওয়াকফ সংশোধনী বিল এনে তারা যে বিশেষ করে মোদির যে ঘনিষ্ঠ বন্ধু আম্বানি, মুকেশ আম্বানির যে বাড়ি অ্যান্টিলা বোম্বেতে, সেই প্রায় 31 তলা বাড়ির প্রাসাদোপম যে অট্টালিকা, সেই অট্টালিকাটাই হচ্ছে আপনার ওয়াকফ সম্পত্তির ওপরে, সেটাকে বাঁচাতে হবে। তাছাড়া ভারতবর্ষের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেসব ওয়াকফ সম্পত্তি রয়েছে, যেটা ভারতবর্ষের প্রতিরক্ষা এবং রেলের পরে সবচেয়ে বৃহৎ সম্পত্তি, সেই সম্পত্তিটাকে বকলমে কবজা করার জন্য বা সরকারি অধীনে নিয়ে যাওয়ার জন্য একটা নীল নকশা, প্রথম পদক্ষেপ এই ওয়াকফ সংশোধনী বিল। ফলে তার পরিপ্রেক্ষিতে বহু মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়েছে। সুপ্রিম কোর্ট আজ 16 এপ্রিল 2025 প্রাথমিক শুনানি হয়েছে। দীর্ঘ শুনানি, সারাদিনের প্রধান বিচারপতি সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে আজকে শুনানি হয়েছে। সেই শুনানিতে কড়া প্রশ্নের মুখে পড়েছে সরকার পক্ষের আইনজীবী। বিচারপতি যেমন প্রশ্ন করেছেন, একই সঙ্গে বিরোধী পক্ষের বিভিন্ন আইনজীবীরাও বিভিন্ন বিষয় তুলেছেন যে আজকের ওয়াকফ সম্পত্তিতে সেখানে অমুসলিমদেরকে সেখানে রাখতে হবে,
ঠিক একইভাবে তিরুপতি মন্দির সহ আজকে কদিন আগে রাম মন্দিরের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদী রাম মন্দিরে তিনি ওয়াকফ সংশোধনী বিল আনার আগে সেখানে অমুসলিমদের অন্তর্ভুক্তির আগে রাম মন্দির যে ট্রাস্টি বোর্ড সেখানে দুজন মুসলিমকে রাখতে পারতেন, তাহলে ভাবতাম লোকটা ভদ্রলোক এবং সে ন্যায়পরায়ণ এবং সংবিধান আইনের শাসন তিনি মানেন। তিনি তা করেননি। তিনি দাঁড়িয়ে আইনজীবীরাও প্রশ্ন তুলেছেন যে 100 বছরের পুরনো ওয়াকফ, 300 বছরের পুরনো ডিড যদি চাওয়া হয় তাহলে সেটা কিভাবে সম্ভব হবে? একেবারে 300 নয়, 500 700 বছরের পুরনো অনেক মসজিদ আছে, কবরস্থান আছে, 1000 বছরের পুরনো কবরস্থান আছে। সেখানে আজকের ইসলাম তো ভারতবর্ষে আজকে আসেনি। আজকের মোহাম্মদ ঘুরির আমরা নাম শুনেছি 1191-92 সালে। আজকের সেই সময় থেকে আজকের মুসলমানরা তারা তো কেউ তো তাদের তো আগুনে পোড়ানো হয় না, তাদের তো সব কবর দেওয়া হয়। কবরস্থানগুলো সব তো ওয়াকফ সম্পত্তির আন্ডারে অধিকাংশ কবরস্থান রয়েছে। ফলে সেই কবরস্থানের 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর সেই সমস্ত কবরস্থান, ঈদগাহ বা মানে আপনার মসজিদ, সেগুলোর কাগজ কি করে সম্ভব? সেগুলো তো আজকের বিবেচনা করতে হবে। অর্থাৎ কাগজ দেখাতে পারছ না, অর্থাৎ জেলা শাসক বলে দিল এটা সরকারি সম্পত্তি হয়ে যাবে। এটা তো একটা ভণ্ডামিপূর্ণ, চালাকিপূর্ণ একটা ধূর্ততা। এই নোংরা লোকগুলো যারা ভারতবর্ষকে ভালোবাসে না, যাদের পূর্বপুরুষরা বা আরএসএসের মতো সংগঠন যারা 1925 সালে জন্ম নেওয়া সত্ত্বেও 1947 সালে স্বাধীনতা পাওয়া পর্যন্ত তারা কেউ স্বাধীনতার জন্য লড়াই করেনি, স্বাধীন ভারতবর্ষের জন্য তাদের কোনো অবদান নেই। তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বেইমানি এবং বিশ্বাসঘাতকতা করেছিল। তারা আজকের ক্ষমতার মসনদে বসে ভারতবর্ষের আপামর গরিব মানুষকে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে ধাপ্পা এবং ভাঁওতা দিয়ে আজকে ক্ষমতা দখল করে রাখার চেষ্টা করছে। এবং সেই ডিভাইড অ্যান্ড রুল যে শাশ্বত পলিসি, সেই দলিত মুসলিম এবং মুসলমান হিন্দু এই দুই সম্প্রদায়ের মধ্যে একটা বিভাজন তৈরি করার জন্য এই একটা বিভাজনমূলক আইন এনে মানুষের সমাজে একটা অস্থিরতা এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আজকে বৈঠক করলেন এবং বললেন এই শান্তি বজায় রাখার জন্য ইমামদের বার্তা দিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক নিয়ে এবং বিজেপিকে তিনি যেভাবে আক্রমণ করলেন সেই বিষয়টা নিয়ে কি বলবেন? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বিশেষ করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কথাগুলো বলেছেন, যে বিশেষ করে ওয়াকফ সংশোধনী যে আইন, মুসলমানরা অত্যন্ত আহত হয়েছে, তারা মানসিকভাবে বিধ্বস্ত এবং বিপর্যস্ত। বাবরি মসজিদ ইতিমধ্যে কেড়ে নেওয়া হয়েছে, বাবরি মসজিদের উপরের জায়গার উপরে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, জ্ঞানব্যাপী মসজিদ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদের উপরে সেখানে হামলা হচ্ছে, সেগুলো দখলের চেষ্টা চলছে। তার মধ্যে যে মোদি এবং অমিত শাহ সরকার, তারা আজকের যে ভারতবর্ষের প্রায় সমস্ত মসজিদ, সমস্ত কবরস্থান, ঈদগাহ, খানকা, মাদ্রাসা আছে, শিক্ষাকেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, যে লক্ষ লক্ষ কোটি কোটি বিঘে ওয়াকফ সম্পত্তির ওপরে, সেগুলো সব এক লহমায় গ্র্যাব করার, সেগুলোকে একেবারে কবজায় নেওয়ার একটা চালাকি করছে। ফলে মুসলিম সমাজ তারা পথে নেমেছেন, তারা প্রতিবাদ করছেন, তারা আতঙ্কিত, তারা মানে ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে রাজ্যের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী মুসলিম সমাজের বিশেষ করে ইমাম মুয়াজ্জিন তাদেরকে ডেকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তিনি এই পশ্চিমবঙ্গে ওই তথাকথিত ওয়াকফ সংশোধনী আইন তিনি লাগু করবেন না, এবং মুসলিম সমাজ যাতে যেন বিজেপি আরএসএস যে বিভাজন এবং অস্থিরতা তৈরির চেষ্টা, সেই প্ররোচনায় যেন পা না দেয়, এবং কোনোভাবেই আজকের যেন যে বিজেপি শুভেন্দু সুকান্ত যা চাইছে যে হিন্দু মুসলমানে ভাগ করা এই যে শাশ্বত পলিসি, সেখানে যাতে কোনোভাবেই তারা যেন সফল না হয়, এবং যাতে আমরা হিন্দু মুসলমান যেভাবে মানে আমরা বেঁচে আছি, বেড়ে আছি এবং একসঙ্গে বসবাস করি, ঐতিহ্যের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে সুর ভারতবর্ষের, সেটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এবং সেখানে মুসলিম সমাজ যাতে কোনোভাবেই আরএসএস বিজেপিকে সাহায্য বা সহযোগিতা না করে, সেজন্য আবেদন করেছেন। এবং আমি মনে করি এবং বিশ্বাস করি মমতা ব্যানার্জিও বিধানসভায় এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করবেন, এবং এই সরকারের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যবস্থা করবেন যাতে এই ওয়াকফ আইন বাতিল হয়।